ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে, নট ভোট নিয়ে অবিশ্বাস্য নাটকীয়তার পরও জামাত এখন কি করবে? দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? উদ্বেগের সাথে অনেকে অপেক্ষা করছেন, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন, অনেকে হতাশা প্রকাশ করছেন। না, হতাশার কিছু নেই, আলো আসবেই। আলো এসেছে, জামাত জিতেছে। জামাত এখানে হটকারী কিছু করতে পারবে না, অনেক লিমিটেশনস আছে। দর্শক, প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিই। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন হয়েছে, নির্বাচনে কারচুপি হয়নি, কিন্তু ফলাফল গণনায় ভয়াবহ কারচুপি হয়েছে এবং কারচুপি সত্ত্বেও বিএনপি জিতেছে, এইটাই সত্য। কারচুপি করে জামাতকে অনেক জায়গায় হারানো হয়েছে, কিন্তু ওগুলো বাদ দিলেও বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইটস ট্রু, এটা আপনাকে মানতে হবে। দিস ইজ রিয়ালিটি। তবে জনগণ জামাতকে ভোট দিয়েছে। আপনারা কি ব্যর্থ? না, ব্যর্থ না। আপনার আমার চোখের সামনে চারদিকে তাকিয়ে দেখেন, জনগণ জামাতকে দুহাত ভরে দিয়েছে, কিন্তু এই রেজাল্টটা জামাত যথাযথভাবে ধরে রাখতে পারেনি। এবং বাংলাদেশের রাজনীতির একটা রিয়ালিটি যে জনগণ সমর্থন করলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। প্রশাসন, ডিপ স্টেট, অনেক হিসাব নিকাশ আছে। 2008 সালে আমরা বিএনপির কান্না দেখেছিলাম যে কিভাবে ডিসি অফিস থেকে অতি সূক্ষ্ম রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণ ভোট দিয়েছে, কিন্তু ফলাফল কারচুপির মাধ্যমে বিএনপি এবং জামাতকে হারিয়ে দেওয়া হয়েছিল, অল্প কিছু আসন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটাই ঘটেছে। এখন বিএনপি সরকার গঠন করবে, এটাই সত্য। এবং ফলাফল রিগিং বা এগুলো নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হলেও এই ফলাফল জামাত মেনে নিবে, এটাই সত্য। অতএব জামাতের শিবিরের লোকজন এই ফলাফল মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। এবং জামাতের যারা জিতেছে তারা সংসদে যাবে, শপথ নিবে এবং জামাত একটা কার্যকর বিরোধী দল হিসেবে, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করবে। ইটস ট্রু। এবং জামাত তার আত্মসমালোচনা করবে যে কোন কোন জায়গায় জামাতের ব্যর্থতা ছিল, ভুল ছিল। হ্যাঁ, এটা আমরাও পর্যালোচনা করব। জামাত চেষ্টা করেছে, কিন্তু ঘাটতি ছিল, কারণ আছে। আসলে একটা বিষয় আপনারা প্রথমে মনে রাখবেন যে রাজনীতি একটা ডার্টি গেম। সাহাবা ইকরামদের জীবনেও যদি পড়েন, অনেক অতি মুত্তাকি অথবা পরহেজগার সাহাবী যারা একটু বেশি তাসাউফ চর্চা করতেন, তারা ইচ্ছে করে রাজনীতি থেকে দূরে দূরে থাকতেন। যেখানে এই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এগুলোর সাথে জড়িত থাকলে প্রকৃতপক্ষে ইমান হেফাজত কঠিন হয়ে যায়। আপনারা দেখেছেন সাহাবীদের মতো শ্রেষ্ঠ মানুষ দুই গ্রুপে যুদ্ধ করেছে, খেলাফত নিয়ে, ক্ষমতা নিয়ে কত দ্বন্দ্ব। এখন রাজনীতি এমন একটা নোংরা জিনিস। জামাত শিবিরের লোকজন, আপনারা ভালো মানুষ, আপনার সৎ মানুষ, এবং এই সৎ মানুষকে জনগণ ভোট দিয়েছে, কিন্তু রাজনীতির খেলা যে এতটা অসৎ, জনগণ ভোট দিলেই যে জেতা যায় না। ডিপ স্টেট রাজি হওয়া লাগে, প্রশাসন রাজি হওয়া লাগে, ভোট নিরপেক্ষ হলে, শান্তিপূর্ণ হলেই যে আপনি জিততে পারবেন না। এই যে জালিয়াতি, এটা একজন রাজনীতিবিদের মাথায় ঢুকলে যে না, আমাকে তো ওইভাবে ক্ষমতায় আসতে হবে, ম্যানেজ করতে হবে। মানে উপরে উপরে বলেন জনগণের ভোট, ভিতরে 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 আপনি অন্য কিছু। এই ডার্টি গেমে সৎ লোকগুলো পরাজিত হয়েছে। দেশ কোন দিকে যাবে, দ্যাট ইজ কোয়েশ্চেন। তবে আমার বিশ্বাস যে হ্যাঁ, বিএনপির চরিত্র কি, এটা তো আপনি দেখেছেন কি পরিমাণ চান্দাবাজি তারা করেছে। তবে তারা যদি তাদের 5 আগস্ট পরবর্তী চরিত্র ধরে রাখে, তাহলে জনগণ তাদেরকে খুব শীঘ্রই লাল কার্ড দেখাবে। তবে তারেক রহমান যদি সত্যি নিজেকে সহ পুরো দলকে পরিবর্তন করতে চান, একটা নতুন বাংলাদেশ, জাতি গঠনে কাজ করতে চান, তিনি তার দলের বেপরোয়া নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সংস্কার করেন। তবে এখানে একটা বিষয় বলি,
বিএনপি যেভাবে মেজরিটি পেয়েছে তাতে গণভোট, জুলাই সনদ, এগুলো সংস্কার, এগুলো নিয়ে আমি আর মোটেও আশাবাদী নই। পুরনো বন্দোবস্তেই দেশ চলবে, তার জন্যই প্রস্তুতি নিন। তবে পলিটিক্যাল কালচার কিছুটা উন্নত হতে পারে, যেহেতু এখন প্রতিবাদের যুগ, মানুষ প্রতিবাদ করতে শিখেছে। আপনি দেখেন বিএনপিকে ভোট দিয়েছে, হ্যাঁ, জনগণের এই রায়কে অবশ্যই আমি রেসপেক্ট করব, কারণ যারাই ভোট দিক তারা জনগণ, সমাজের ভদ্র শিক্ষিত লোকজন সবাই জামাত ইসলামীকে ভোট দিয়েছে। আর বিএনপি করে কারা, একটু চেহারার দিকে তাকিয়ে দেখেন। কিন্তু তারপর যারাই হোক, তার ভোট, আমার ভোট, আপনার ভোট, সবাই সমান, উই রেসপেক্ট দেম। তারা হয়তো মেজরিটি, কিন্তু গণতন্ত্র যে একটা মূর্খের শাসন, অ্যারিস্টটলের কথা যে সত্য, এটা তো এখন দেখছেন যে যোগ্য এবং সৎ লোক, ভালো মানুষ যাদেরকে চাইছে, তারা ভোট দিলেও তারা হতে পারেনি। অনেক জায়গায় হতে পেরেছে, আবার অনেক জায়গায় পারেনি। তো দর্শক, এই রিয়ালিটি আপনাকে মানতে হবে। আবার আপনি এখান থেকে একদম দূরেও সরে যেতে পারবেন না। এখানে জামাত আপনাকে ধৈর্য ধরতে বলছে এবং কারচুপির যেসব প্রমাণ তারা তদন্ত করছে দলীয়ভাবে, এগুলো তারা বলবে, প্রেস কনফারেন্স করবে, সব করবে, ঠিক আছে। এগুলো আসলে এখন আর কিছু করার নেই। অনেকে আশা করেছিলেন যে না, এই যে ভোট কারচুপি বা এগুলোর বিরুদ্ধে একটা বিপ্লবের ডাক দিবে। না, এখানে রিয়ালিটি আসলে আমির জামাতের হাত পা অনেকটা বাধা ছিল, আর এখানে চাইলেও হটকারি কিছু করা যেত না। এবং ইলেকশনে যেভাবে জামাত যে পর্যন্ত এসেছে, যে বন্দোবস্ত এসেছে, তাতে যে পর্যায়ে এসে কারচুপি হয়েছে, এর বিরুদ্ধে আসলে জামাত অসহায়। বিএনপি জামাত মিলে 2018 সালে কিছু করতে পারেনি, আপনি এখন কি করবেন? অতএব জামাত এই ফলাফল মেনে নিয়ে পার্লামেন্টে যাবে, এটাই হচ্ছে সত্য কথা। ফলাফল নিয়ে প্রশ্ন যাই থাকুক না কেন, ফলাফল নিয়ে প্রশ্ন তুলতে থাকবে, বাট পার্লামেন্টে যাবে। দ্যাট মিনস জামাত ফলাফলকে মেনে নিয়েছে। ভিন্ন মতের উপর দমন চালিয়ে, নিপীড়ন চালিয়ে হয়তোবা টেকা যাবে না। অল্পের মধ্যেই, আগে হয়তোবা মানুষ 15-20 বছর পর জেগে উঠেছে, এখন যদি ভিন্ন মতের উপর নির্যাতন চালায়, রাজনৈতিক কারণে যদি নির্যাতন চালায়, দেখেন জামাত শিবিরের লোকজন তো আর এদেশে কোনো অন্যায় অপরাধ করে না বা করবে না। তাদের উপর নির্যাতন চালানোর একমাত্র গ্রাউন্ড হচ্ছে জাস্ট তারা ভিন্ন মত পোষণ করে, তারা একটা দল করে, তারা আল্লাহর কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে। এইসব কারণে যদি আবার নির্যাতন চালায়, সেই পুরনো পথে তারা হাঁটে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। টিকতে পারবে না সরকার, কারণ মানুষ প্রতিবাদ করতে শিখেছে। এটা হাসিনার আমল নয়, হাসিনা হয়ে উঠতে পারবে না আর কেউ। হ্যাঁ, হাসিনা হয়ে উঠতে পারবে না। আমার বিশ্বাস যে ভিন্ন মতের উপর নির্যাতন আসবে না। আবার জামাত শক্তিশালী বিরোধী দল মানে তাদের সরকারে কিন্তু প্রধান বিরোধী দলের নেতা, ফুল মন্ত্রী মর্যাদা, এরকম আরো অনেক বিষয় আছে। এখানে যে চাইলেই যে আবার অনেক জায়গায় এমপি আছে, তাদের ওই এলাকায় একটা আধিপত্য থাকবে। এই ক্ষেত্রে সে আওয়ামী লীগের মতো যদি করতে চায়, এটা বিএনপির ডিজাস্টার বয়ে আনবে। তবে আমার বিশ্বাস যে সেরকম করবে না। তবে সংস্কার এগুলোও করবে না, জাস্ট কিছুটা ভদ্র আচরণ, কিছুটা লিবারেল, আওয়ামী লীগের চাইতে কিছুটা ভালো হবে, জাস্ট এতটুকু। আর দেশ চালাতে বিএনপি হিমশিম খাবে। অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, নতুন বাংলাদেশে মানুষের যে স্বপ্ন প্রত্যাশা, এগুলো কিছুদিনের মধ্যেই দেখবেন যে জনমত ঘুরে গেছে। তবে হ্যাঁ, জামাত এখানে কোঅপারেট করবে বলে আমি বিশ্বাস করি। দেশকে স্থিতিশীল করতে জামাত বিরোধী দল হিসেবে কার্যকরভাবে সহযোগিতা করবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। অতএব জাতি গঠনে সবাই মিলে জামাত সংসদের বাইরে এমন একটা রোল যাতে প্লে করতে পারে, যাতে দেশে মানুষের অধিকার রক্ষা হয়, মানবাধিকার রক্ষা হয়, রাজনৈতিক স্বাধীনতা রক্ষা হয়, আগের অবস্থানে বিএনপি ফিরে যেতে না পারে। জাস্ট এই চেষ্টা এখন থেকে চলবে। ভোটে জিতেই জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। কি ভেবেছিলেন আপনারা? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, দেশের মালিক হয়ে গেছেন? নেভার। আপনার সরকার জামাত বিরোধী দলবিহীন গণতন্ত্রের সরকার চলতে পারে না। বিরোধী দল পার্ট অ্যান্ড পার্সেল।
হ্যাঁ, বিরোধী দল সরকার, ছায়া সরকার, তারা সমালোচনা করবে, তবে হ্যাঁ ষড়যন্ত্র করবে না, রাষ্ট্রকে কোঅপারেট করবে। সংসদে তীব্র সমালোচনা হবে, প্রয়োজনে ভিভিড কর্মসূচি হবে রাজপথে, কিন্তু কোনো ষড়যন্ত্র হবে না। রাষ্ট্রকে কোঅপারেট করতে হবে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য। দেখেন, আমরা সবাই মিলে যদি রাষ্ট্রকে কোঅপারেট না করি, তাহলে কখনো সেই দেশ এগিয়ে যাবে না। ক্ষমতায় যারাই আসুক, অলওয়েজ আমাদের রাষ্ট্রকে কোঅপারেট করতে হবে, রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করতে হবে। জামাত শিবির ভাইদেরকে বলবো, ক্ষমতায় বিএনপি এসেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, তারেক রহমানের প্রতি আনুগত্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য। তারেক রহমান আজকে থেকে জামাতেরও মাননীয় প্রধানমন্ত্রী। তারেক রহমান শুধু বিএনপির প্রধানমন্ত্রী, জামাতেরও প্রধানমন্ত্রী, এবং অন্যান্য যারা মন্ত্রী আছেন তারাও মাননীয় মন্ত্রী। এটা রাষ্ট্রের প্রতি আনুগত্য। আবার তারা ভুল করলে সমালোচনা করা যাবে, এটা আমাদের অধিকার। কিন্তু অতীতে যারা অহংকারী আচরণ করেছে, অতীতে যারা বেপরোয়া হয়ে উঠেছে, ভিন্ন মতকে সম্মান না করেছে, ফ্যাসিবাদী হয়ে উঠেছে, তাদের করুণ পরিণতি হয়েছে এই জমিনে। আওয়ামী লীগের মতো অত শক্তিশালী বিএনপি আপনাদেরকে 100 বছর ক্ষমতা দিলে হতে পারবেন না। আপনারা কত বছর কি সুন্দরভাবে চালাতে পারেন আমরা দেখবো, আমরা কোঅপারেট করব। উল্টাপাল্টা করলে কিন্তু 12টা বেঁচে যাবে। তবে আমি শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা হুঁশিয়ারি দিতে চাই। আপনার মধ্যে কিন্তু ওবায়দুল কাদেরের লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি মাননীয় এমপি, আপনি নিশ্চিত মাননীয় মন্ত্রী, মাননীয়ই বললাম, মন্ত্রীদেরকে মাননীয় বললে বিরক্ত হন না। আমি হাসিনাকেও বলতাম, এখনো বলবো। হাসিনা আমলে ওবায়দুল কাদেরকেও মাননীয় মন্ত্রী বলতাম, এবং এই উপদেষ্টাদেরকেও বলতাম মাননীয় উপদেষ্টা। এটা রাষ্ট্রের প্রতি সুনাগরিক হিসাবে আমাদের দায়বদ্ধতা। আবার যখন সমালোচনার জায়গায় আসবে, তখন এটা আমাদের অধিকার। এই অধিকার আমরা আদায় করব, কড়াই ঘন্টা হিসাব করব। এখন জামাত ইসলামী সংসদে একটা শক্তিশালী বিরোধী দল, নিকট অতীতের সবচেয়ে শক্তিশালী বিরোধী দল জামাত ইসলামী। আপনি অতীতের পার্লামেন্ট গুলো খোঁজেন, বিরোধী দল কয়টা আসন পেত? 35টা, 37টা, 53টা। কিন্তু এবার জামাত বিরোধী দল হয়েছে 80+ আসন নিয়ে। 80+ আসন নিয়ে বিরোধী দল, এর মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী, 91 পর অন্যতম শক্তিশালী বিরোধী দল। 91 পার্লামেন্টে বিরোধী দল ছিল ইউনিক, সেরকম হলে হয়তো ভালো হতো। কিন্তু এবারকার জামাত শক্তিশালী বিরোধী দল। এই বিরোধী দলকে, বিরোধী দল, গণতন্ত্রের বিরোধী দলের যে মর্যাদা, এটাকে আপনাকে দিতে হবে। আপনি উল্টোপাল্টা আচরণ করতে পারেন না। কথাবার্তা ঠিক করে বলবেন এখন থেকে, নইলে তারেক রহমানে কিনা আপনাকে সাইডলাইনে পাঠিয়ে দেয়, বলা যায় না। কারণ তারেক রহমান যদি দেখেন যে আপনার ওবায়দুল কাদের মার্কা কথাবার্তার কারণে অবস্থা খারাপ, না। দর্শক, মির্জা ফখরুল একটা বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে, উগ্রবাদী জামাতের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। উগ্রবাদী জামাত মানে এটা কেমন ফাজলামি? জামাত উগ্রবাদী? জামাত ইসলামী সবচেয়ে নিরীহ, জামাত ইসলামী শান্তির পক্ষে, জামাত ইসলামী গণতান্ত্রিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি। তারা কখনো উগ্রবাদী নয়। উগ্রবাদী কি? উগ্রবাদীরা কি গণতান্ত্রিক নির্বাচন করে? আরে ভাই, উগ্রবাদী আচরণ করেছেন তো আপনারা দেখেছেন, এই জাতি কি করেছেন, নিজেরা নিজেদেরকে কতজনকে হত্যা করেছেন, ওইটা উগ্রবাদীতে না? আর জামাতের হাতে কেউ নিহত হয়েছে দেখাতে পারবেন? জামাত কাউকে হত্যা করেছে, আপনি উগ্রবাদী বলেন কি? যারা মানুষ হত্যা করে তাদের চাইতে উগ্রবাদী কেউ হয়? বিএনপি যদি সৎ, তারেক রহমান যদি চান যে না দেশটা ভালো থাকুক, নির্বাচনের আগে অনেকে অনেক কিছু করেছেন, বলেছেন, আমরা বলেছি, আপনারা বলেছেন, জাস্ট ফরগেট ইট। সামনে যদি তারেক রহমান সত্যিকার অর্থে আমাদের সবার সহযোগিতা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে বিএনপিকে যে হত্যা করেছে 232+, এদেরকে ধরেন, এদের বিচার করেন, কাউকে ছাড় দিয়েন না। যত চান্দাবাজি হয়েছে সবাইকে ধরেন, তারপরে দেশটা এগিয়ে নিয়ে যান। আপনার তারেক রহমান, আপনি আপনার বাবার মতো সম্মান পাবেন যদি আপনি দুর্নীতি এবং চান্দাবাজির বিরুদ্ধে সত্যিকার অর্থে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে পারেন। জাস্ট স্টার্ট। আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করব। আপনি ক্ষমতা এসেই চান্দাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। আপনি জীবনে অনেক কিছু করেছেন, হয়েছে। এখন বাকি সময়টা, বয়স 60 বছর হয়েছে, এখন জিয়াউর রহমানের নীতি অবলম্বন করে দেশটাকে একটা সত্যিকার বাংলাদেশ করেন।